This computer. Okay. Thank you. স্যার আরেকটা কথা, আমাদের কোন ক্লাস রেকর্ডই শেয়ার করা হয় নাই, অনেক স্টুডেন্টই তো ক্লাস করতে পারে না প্রথম দিক দিয়ে। কোর্সের জন্য বিয়ে রেকর্ডিং অত ইম্পর্টেন্ট না। আপনার ম্যাথ যেগুলো আছে, যেমন আজকে ম্যাথ করাবো, আজকে ম্যাথটা ইম্পর্টেন্ট হবে, মানে যেদিন ম্যাথ করাবো ওই রেকর্ডিং গুলো ইম্পর্টেন্ট। ওকে স্যার। বাকি আপনার সব হচ্ছে মানে থিওরিটিক্যাল, তো রেকর্ডিং দিলেও আপনি যে অনেক বেশি উপকৃত হবে এরকম না। তারপর আমি দেখি রেকর্ডিং গুলা কোথায় কোথায় আছে, ঠিক আছে আমি আপলোড করে দেবো আর কি। আচ্ছা নিয়ে আসি, ওই হাবিব খান ভাইয়ের সাথে একটা কথা বলো তো। হাবিব খান ভাই, ওই যে যিনি আসছিলেন, একটা কল দাও। তো আমরা তো সবাই জানি যে স্লিপার কি জিনিস, এবং স্লিপার কি কি ধরনের ম্যাটেরিয়ালের হইতে পারে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কি কি স্লিপার হইতে পারে, আমাদের হচ্ছে উডেন হইতে পারে, তাই না, স্টিলের হইতে পারে, তারপর হতে কি হতে পারে, কংক্রিটের হতে পারে, ঠিক আছে, আরো অনেক ধরনের হতে পারে। তো আমরা মেজর এই ধরনের স্লিপার গুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, কেউ কেউ বলতে পারবেন যে আপনাদের হচ্ছে এই উডেন এবং কংক্রিটের স্লিপারের মধ্যে পার্থক্য কি, মানে কোনটা বেনিফিট বা লস কি হতে পারে? জাস্ট এখনো পড়েন না মনে করেন, বা জাস্ট মানে আইডিয়া থেকে। সো উডেন স্লিপার দ্রুতই নষ্ট হয়ে যায়, কনক্রিট স্লিপার দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। গুড। উডেনটা কস্ট কম হবে, বাট কনক্রিটের কস্ট বেশি হবে। উডেনের কস্ট তো বেশি হওয়ার কথা। এখন উডেনের যে উডের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উডের দাম অনেক বেশি হতে ঠিক পারে, আছে। উডেনটা লোড দিতে পারে, কনক্রিটটা লোডটা বেশি নিবে। উডেন স্লিপার যেমন স্যার আমরা লেভেলিং এর ক্ষেত্রে, তারপরে কোনো জয়েনের ক্ষেত্রে, ব্রিজে, যেখানে স্যার একটু মানে এগুলো পারপাসে উডেনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কনক্রিটের থেকে। তো যখন ক্রসিং হয় বা লেভেলিং হয়, না না, ক্রসিং লেভেলিং এ তো আপনার কাছে আপনি কংক্রিট স্লিপার ইউজ করতে পারেন, এটা না। এমনি আপনি যদি হিসাব করি আমরা, এটার মেজর যে ইয়েটা একটা হচ্ছে কত দিন পর্যন্ত আপনার হচ্ছে এই জিনিসটা টিকে থাকবে, মানে লাইফ। যেমন হচ্ছে একটা কাঠের স্লিপার নরমালি হচ্ছে ইন কম্পারিজন টু দ্য স্টিল এন্ড কংক্রিট স্লিপার, এটার লাইফ টাইমটা হচ্ছে শর্ট লাইফ। এবং এটার মধ্যে কি হয়, ডিফিকাল্ট টু মেইনটেইন গজ, যে আপনার হচ্ছে কি এটাতে এরকম ছিদ্র বড় হয়ে যায় এবং কাঠটা এরকম ভাইব্রেশন বা অন্যান্য কারণে, ঠিক আছে, তো এই জন্য গজটা মেইনটেইন করা আমাদের জন্য কি হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। এবং হাই মেইনটেনেন্স কস্ট, যেহেতু এখানে হচ্ছে হোল ওয়াইডেনিং হয়ে যায়, সেই ক্ষেত্রে গজটাকে ঠিক রাখার জন্য আমাদের কি করতে হয়, এটা মাঝে মাঝে মেইনটেইন করতে হয়। তো মেইনটেনেন্স কস্ট হচ্ছে কি এই জন্য বেশি। আর হচ্ছে কি হায়ার প্রবাবিলিটি অফ থেফট ডিউ টু হাই অপরচুনিটি কস্ট, অর্থাৎ কাঠ হতেছে আপনার কেউ যদি নিয়ে বাসায় নিয়ে এরকম খড়ি হিসেবে ব্যবহার করতে পারে, অথবা এটাতে কোনো ফার্নিচার বানাতে পারে, তো এটা হাই অপরচুনিটি কস্ট, মানে সুযোগ আছে, কস্টটা বেশি যে এটাকে রিইউজ করার মতো, এই জন্য হচ্ছে চুরি হওয়ার একটা ভয় আছে উডেনটা। আর এটা হচ্ছে নেগলিজিবল স্ক্র্যাপ ভ্যালু, মানে একবারে যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মানে গুণে ধরে যায় বা ইয়ে হয়ে যায়, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না, আদারওয়াইজ মানে ইয়ে ছাড়া, মানে জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়া। এবং এটা লাইট ওয়েট মেক্স ইট আনসুইটেবল ফর ফাস্ট ট্র্যাক, অর্থাৎ আমি যদি হাই স্পিডের রেল বানাতে চাই, এটা যেহেতু লাইট ওয়েট, স্থির ব্যাপারে কম, এটা না আনসুইটেবল, ঠিক আছে। তো দিজ আর দ্য থিংস ফর উডেন স্লিপার। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি চিন্তা করি যে স্টিলের স্লিপার কি হবে, লাইফ টাইম বেশি হবে, ঠিক আছে। স্টিলের স্লিপার আবার একটা ঝামেলা আছে, যে কি ঝামেলা, যে এটা হচ্ছে জং পড়ে যাওয়া, একটা কোরোশন প্রবলেম, ঠিক আছে।
তারপর সার্কিটিং করা যায় না, যে বিদ্যুৎ যদি আপনার কি হয়ে যায়, এটা যদি সার্কিটিং করতে চাই, ট্র্যাক সার্কিটিং, ইনসুলেশন প্রপার হবে না। কারণ হচ্ছে যদি ওয়্যার যদি কি হয়, লিকেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, স্লিপার থেকে, আমি যদি নর্মাল যদি একটা স্লিপার রাখি, এরকম স্লিপারের উপর আমার রেলটা থাকতেছে, তো আমার যদি এই স্লিপারটা স্টিলের হয় এবং এদিক দিয়ে যদি আমার ওয়্যার পাস করি, ওয়্যারটা যদি কি হয়ে যায়, এরকম লিকেজ হয়ে যায় বা সার্কিটিং এর কোনো প্রবলেম হয়, তাহলে এটা থেকে স্লিপারে আসবে, স্লিপার থেকে রেল, রেল থেকে কোথায়, ট্রেনে কারেন্ট চলে যেতে পারে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে মানে যদি আমার সার্কিটিং করতে হয়, এই ধরনের স্লিপার হচ্ছে ব্যবহার এনকারেজ করা হয় না, ক্র্যাক তৈরি হয় এবং হচ্ছে গজও ঠিক মতো মেনটেন করা সবসময় পসিবল হয় না। কিন্তু এটা যদি আমি কাঠের স্লিপারের সাথে চিন্তা করি, যে এটা কি কাঠের স্লিপার যেরকম হতেছে পোকামাকড় বা অন্যান্য জিনিসকে খেয়ে ফেলতে পারে, বাট স্টিলের স্লিপার এই প্রবলেমটা নাই, ঠিক আছে, ভার্মিন অ্যাটাক হবে না। এবং স্টিলের স্লিপার হচ্ছে ক্যারি করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, এটা হ্যান্ডেল করা, এটা খুব ইজি, অত সহজে ভাঙবে না, ঠিক আছে। হ্যাভ গুড স্ক্র্যাপ ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কংক্রিট স্লিপার। কংক্রিট স্লিপারে হচ্ছে যে একটু সবাই একটু পড়ি দেখি, এটা একটু পড়ি সবাই, ঠিক আছে। পড়লে এগুলোকে আমরা পড়ছিলাম এর আগে? না স্যার। আচ্ছা, এটা সবাই একটু পড়ি, ঠিক আছে। আমাকে একটা কল আসছিল, তো আমি কলটা একটু অ্যাটেন্ড করে নিই। আচ্ছা, কারণ হচ্ছে আপনার যে জুমের যে আমাদের যে সার্ভার আছে না, সার্ভারে হচ্ছে আপনার একটা ক্যাপাসিটি আছে। মনে করেন আপনি যদি রেকর্ডিংটা সার্ভারে জমা রাখেন, মানে সার্ভারে স্টোর করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই সার্ভারে অতটুকু ক্ষমতা সম্ভব, বিডিএন এর যে সার্ভারটা আছে, সেই সার্ভারে আবার আপনার হচ্ছে সব কিছু অত বেশি স্টোর করা যায় না। আমি রিসেন্টলি দেখলাম ওদের সার্ভার প্রবলেম করতেছে, এই জন্য এটা পিসিতে স্টোর করতে হয়। শুনতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। রেকর্ডিং হচ্ছে না এখন? এখন জি স্যার, এখন জি হচ্ছে স্যার, এখন স্যার। হচ্ছে। হ্যাঁ, আমি রেকর্ডিং দিয়েছি হচ্ছে কম্পিউটারে, বুঝতে পারছেন? তো কম্পিউটারে রেকর্ডিং হলে কম্পিউটারে রেকর্ড হয়ে ওটাকে আবার কনভার্ট করতে হয়, ঠিক আছে। কনভার্ট করার পরে ওইটাকে আবার ইউটিউবে আপলোড করতে হয়। কিন্তু আবার আপনার হচ্ছে গুগল মিটে যেটা হচ্ছে হইলে সুবিধা হচ্ছে, গুগল মিটে আপনার ড্রাইভে একবারে আপলোড হয়ে যায়, মানে ইয়ে হয়ে কি বলে রেকর্ডিং হয়। আবার অসুবিধা হচ্ছে গুগল মিটে আপনার যে কল চলে আসে না, কল চলে আসলে আপনার হচ্ছে কেটে যায়, এটা হচ্ছে অসুবিধা। আবার রেকর্ডিং পজও করা যায় গুগল মিটে। আচ্ছা, আমরা কি কি আলোচনা করতেছিলাম, যে কংক্রিট স্লিপারে যে আপনার হচ্ছে এখানে যে ছবি দেখানোর জন্য আমরা পিছনে গিয়েছিলাম, ঠিক আছে। তো কংক্রিট স্লিপারে ওরকম ছবিটা আমরা দেখে আসলাম। তো কংক্রিট স্লিপারে আপনার হচ্ছে লাইফটা কি হয়, লং লাইফ, এবং এটাতে বেনিফিট হচ্ছে যে এর মধ্যে কি স্টিল স্লিপারে যেটা কি ছিল, কোরোশন ছিল, যে জং ধরা বা রাস্টিং হওয়া, এটা হয় না। তারপর হচ্ছে কি ফায়ার হ্যাজার্ড এটাতে আপনার হচ্ছে নাই, ঠিক আছে। যেমন কাঠে হচ্ছে আপনার বা ইয়ের ক্ষেত্রে, হ্যাঁ ফায়ারে সবকিছুই নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে ইমিডিয়েট নষ্ট হয়ে যাবে, ওটাতে আগুন ধরার ব্যাপার স্যাপারটা, এটা হচ্ছে অন্য দুটো আছে, স্টিল বা কাঠের চেয়ে এটা লেস সাসেপ্টেবল। আর এটাতে অবশ্যই কোনো কি পোকামাকড় অ্যাটাক করবে না, ঠিক আছে। এখন আমি যে ডিসঅ্যাডভান্টেজের কথা চিন্তা করি, প্রথম কথায় মাথায় আসছে যে কংক্রিটটা আপনার হচ্ছে কি যদি নষ্ট হয়ে যায়, এটাকে আপনি কোথাও কি করতে পারবেন না, মানে প্রপারলি ইউজ করতে পারবেন না। আপনার হচ্ছে ওটাকে ভেঙে
গুঁড়ো করে আবার নতুন করে ম্যাটেরিয়াল বানাতে হবে, ঠিক আছে, নো স্ক্র্যাপ ভ্যালু। এবং হচ্ছে এটার নরমালি কি হয়, কাঠ বা স্টিলের স্লিপারের চেয়ে কি হয়, ভারী হয়, হেভি। তো ভারী হলে কি হয় আপনার হচ্ছে এটা হ্যান্ডেল করাটা হচ্ছে এরকম মানুষ দিয়ে সম্ভব না। এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো বা বিছানো, এই জিনিসগুলো লেইং করার জন্য আমার হচ্ছে কি মেকানিক্যাল মেথড লাগবে, যেগুলো মেশিন ইউজ করতে হবে। এই হচ্ছে এখানে হচ্ছে আমাদের ধরুন মনে করেন স্লিপার একটার পর আরেকটা যে বিছাই, ঠিক আছে, স্পেসিং অফ স্লিপার এটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ আমি এখানে একটা স্লিপার বিছালাম, এখানে আরেকটা স্লিপার বিছালাম, এখানে আরেকটা স্লিপার বিছালাম, এই স্লিপার গুলোর মধ্যে কি আমার যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা কতটুকু হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে কিছু জিনিস ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হচ্ছে কি যে এক্সেল লোড এবং স্পিড, অর্থাৎ আমার ট্রেনটা কি স্পিডে মুভ করবে এবং ট্রেনের চাকার উপরে বা এক্সেলের উপরে যে লোডটা আসবে সেই লোডটা কত, এর উপর বেসিস করে আমার কি স্পেসিং ডিফারেন্ট হবে। কারণ লোড যদি অনেক বেশি আসে তাহলে আমার কি ঘন ঘন দিতে হবে, আর লোড যদি কম হয় সেই ক্ষেত্রে আমার কি একটু মানে ফাঁকা ফাঁকা দিলেও সমস্যা নেই। একইভাবে স্পিড যদি আমি হাই স্পিডে চালাতে চাই সেক্ষেত্রে আমার কি ঘন দিতে হবে, এটাকে ভারী করতে হবে, ঠিক আছে, যাতে হচ্ছে ট্র্যাকটা আনস্টেবল না হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে এই স্লিপারের উপরে যে রেলটা বসতেছে সেই রেলটা কেমন এর উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমার স্লিপারের ডেনসিটি বা স্লিপারের স্পেসিংটা ডিপেন্ড করবে। এরপরে হচ্ছে কি যে এই স্লিপারের নিচে যে আমরা ব্যালাস্ট ইউজ করি সেই ব্যালাস্টটা কেমন বা তার স্ট্রেংথ কেমন বা তার আদার যে ফিজিক্যাল বা মেকানিক্যাল প্রপার্টিজ আছে ওগুলোর উপর বেসিস করে আমার এই স্লিপারের ডেনসিটিটা এরকম এফেক্টেড হবে। এরপর হচ্ছে কি নেচার অফ ফর্মেশন, অর্থাৎ আমার যে মাটি যেটা আছে বা সাবগ্রেড যেটাকে আমরা ইমপ্রুভ করি সেই সাবগ্রেডটা কতটুকু লোড নিতে পারে এবং কিভাবে ট্রান্সফার মেকানিজম হয় এর উপর বেসিস করে আপনার স্লিপারের স্পেসিংটা হচ্ছে কি হবে ডিপেন্ড করবে। এখন আমার হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ কতটুকু স্পেসিং আমি নিব, তাহলে আমার এখানে কি ট্রেড অফ করতে হবে। আচ্ছা এই লাস্ট লাইনের অর্থটা কেউ বলতে পারবেন দেখি? স্যার খরচ এবং স্যার কত সময় কাল দীর্ঘ হবে স্যার ওইটার সামঞ্জস্য স্যার। সামঞ্জস্য বলতে কি বোঝাচ্ছেন? মানে স্যার আমাদের জন্য কোনটা বেনিফিটেবল, যে খরচ এবং দীর্ঘস্থায়িত্ব বিবেচনায় মানে খরচ, এখন আমি যদি স্টেবিলিটি বাড়াতে চাই খরচ কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। আবার স্টেবিলিটি খরচ যদি কমে যায় আবার স্টেবিলিটি কি হবে, কমে যাবে না? জি স্যার। তো এখানে হচ্ছে কি একটা আরেকটার সাথে কি ইন্টারাকশন আছে, ঠিক আছে। তো আমার এই ট্রেড অফ মানে হচ্ছে ব্যবসা করার মতো, যে আমি চুজ করব, আমি দেখবো যে আমার যে পরিমাণ স্টেবিলিটি দরকার ওই স্টেবিলিটি গেইন করতে আমি কত কম খরচে এটা কি করতে পারি, কাজটা শেষ করতে পারি। সো উই হ্যাভ টু ট্রেড অফ বিটুইন স্টেবিলিটি এন্ড কস্ট, ঠিক আছে। এখন আসে এটা একটা ম্যাথ, এখানে ম্যাথ করব আমরা। দেখেন এখানে একটা ইম্পেরিক্যাল ফর্মুলা আছে, আপনারা কি ইম্পেরিক্যাল ফর্মুলা বুঝেন? মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ইম্পেরিক্যাল ফর্মুলা। আবার একটু বলেন। ইম্পেরিক্যাল ফর্মুলা, ইম্পেরিক্যাল সূত্র আছে না আপনারা পড়েন? যে সূত্রের কোনো কি নাই, প্রমাণ নাই, কিন্তু ডাটা থেকে সূত্রটা কি আসছে অবজারভেশন থেকে আসছে, এই ধরনের ফর্মুলাটাকে আমরা কি বলি, ইম্পেরিক্যাল ফর্মুলা। এখানে দেখেন কি আছে যে আপনার হচ্ছে ডেনসিটি মানে হচ্ছে স্লিপার আপনার একটার পর আরেকটা যে থাকবে, তাহলে এই পার ইউনিট আপনার হচ্ছে পার ইউনিট লেন্থ, সেটা কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, যতগুলা স্লিপার লাগবে এটাকে আমরা বলি কি স্লিপারের ডেনসিটি। স্লিপারের কি ডেনসিটি, এখানে হচ্ছে রেল দিয়ে হিসাব করা হয় আর কি, একটা রেলের লেন্থের উপরে, যে এমকেএস ইউনিট মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে। আর হচ্ছে এফপিএস হচ্ছে কি আপনার পাউন্ডস পার সেকেন্ড, হ্যাঁ ফুট পাউন্ড সেকেন্ড।
এপিএস কি ফুট পাউন্ড সেকেন্ড। এটা কনসিডারেশনে আপনার হচ্ছে মিনিমাম স্লিপার ডেনসিটি, এটা হচ্ছে কি n+3 এবং এটা হচ্ছে কি m+7 যদি ব্রড গেজ রেল হয়, এটা হচ্ছে কি মিটার গেজ রেল হয়। এটা এই দুটো কি এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে? আপনাদের মনে রাখতে হবে যে এটা যে আপনার হচ্ছে পার রেলে কতগুলা স্লিপার লাগবে, এই দুটো সূত্র দিয়ে পারা যাবে। ব্রড গেজ হলে এই সূত্র, মিটার গেজ হলে পরের সূত্রটা। এখন দেখেন কোশ্চেনটা একটু পড়েন সবাই। স্যার একটা প্রশ্ন করতে পারি? ফর্মুলাটা বুঝতে, সরি ম্যাথটা, কোশ্চেনটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। দেখেন এটা আপনার হচ্ছে কি দেয়া আছে যে ইফ দ্য লেন্থ অফ দ্য রেল ইজ কত 15 মিটার এবং দ্য ট্র্যাক ইজ ব্রড গেজ ট্র্যাক। ব্রড গেজ, তাহলে আমাদের কোন সূত্রটা ইউজ হবে, পরেরটা না আগেরটা? আগেরটা প্রথমটা। আগেরটা। এবং ইউনিটটা কিসে আছে? এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে যেহেতু রেলের লেন্থটা আমার কি দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনার এখানে আর আমার কোনো ইউনিট কনভার্সন করা দরকার নেই। এটা যদি আপনার ধরে মনে করেন 40 ফিট দেওয়া থাকতো, তাহলে ফিটকে আমার কিসে নিতে হতো? মিটারে নিতে হতো। ঠিক আছে, মিটারে নিয়ে তারপরে হচ্ছে কি আপনার এই ফর্মুলাতে বসাতে হতো। সো এটা খেয়াল রাখেন। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম স্লিপার ডেনসিটি? তাহলে মিনিমাম স্লিপার ডেনসিটি তাহলে কত হবে? আমাদের হচ্ছে এমটা হচ্ছে আপনার রেলের লেন্থ। এমটা কি রেলের লেন্থ। তাহলে লেন্থটা এখানে কত? 15 মিটার। এর লেন্থটা কত? 15 মিটার। আর 7 হচ্ছে আমাদের সূত্রের সাথে। তাহলে আপনার হইতেছে আমাদের আচ্ছা সব ক্লিয়ার করে দেই, তাহলে হচ্ছে সবার বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের হচ্ছে কি m প্লাস হচ্ছে কত 7, তাহলে হচ্ছে কত 15 প্লাস 7 অর্থাৎ 22 নাম্বার। 22টা কি হবে? পার রেল, তাই হচ্ছে না? একটা রেলের মধ্যে আমাদের কয়টা লাগবে? 22টা স্লিপার লাগবে। অর্থাৎ আপনার একটা রেল যদি আমাদের এখানে কি হয় 15 মিটার হয়, তাহলে এখানে আমার যে স্লিপারটা বসবে আর কি, ধরুন মনে করেন এটা রেল, তো এরকম করে করে আমার কয়টা বসবে এখানে? 22টা। এরকম করে করে কয়টা বসবে? 22টা এরকম স্লিপার লাগবে। এটা হচ্ছে মিনিমাম। এর চেয়ে বেশি দিতে পারবেন, কিন্তু কি করা যাবে না, কম দেয়া যাবে না। এখন পরের প্রশ্নটা দেখেন, ইফ দ্য জয়েন্ট স্পেসিং ইজ 0.15 মিটার, হোয়াট ইজ দ্য মিনিমাম স্লিপার ডেনসিটি পার কিলোমিটার? বুঝেন কথাটা? প্রথমটা কি ছিল? ডেনসিটি পার রেল, আর এটা কি চেয়েছে? ডেনসিটি পার কিলোমিটার। স্যার তাহলে স্লিপারটা কত মিটার কত ফিটের পর পর বসাইতে হয় স্যার? দেখেন আপনার 22 এখানে যদি আপনার 15 মিটারে 22টা লাগে, তাহলে 15 ডিভাইড বাই কি 22 যদি দেন তাহলে পাই যাবেন না? মানে 50 মিটারকে ফিট, যদি ফিট করতে 49 চান, ফিট আসে স্যার। ঠিক আছে 39 ডিভাইড বাই 22 দেন, তাহলে কয় ফিট পর পর আসে?
কয় ফিট পর পর আসে বলেন? স্যার 1.646 মানে 1.5 ফিট পর পর। 1.5 ফিট পর স্যার। স্যার মিটার আপনাকে পর পর। না স্যার 2.23 ঠিক করে লিখছেন? 2.23 এই স্যার, এখানে মিটারকে যদি ফিটে নেন তাহলে 15 ইনটু কত 3.28 করলে কি পাইলেন আপনি ফিট? 22টা রেল, মানে 21টা স্পেসিং হবে আর কি, ঠিক আছে? দেখ আমরা 22ই ধরি, তাহলে 15 ইনটু কত 3.28 ডিভাইড বাই হচ্ছে কত 22, তাহলে 2.23 2.237 236 ফিট। তাহলে 2.236 ফিট পর পর আমার কি বসাতে হবে? রেল বসাতে, স্লিপার বসাতে হবে, অর্থাৎ 2 ফিট পর পর। বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্পেসিং, বা ওটা ওই ডেনসিটি হিসাব করলে মিনিমাম ডেনসিটি, ঠিক আছে? এখন আপনার হইতেছে যে পরের পোর্শনটা বলছি কি, if the joint spacing is 0.15 মিটার, তাহলে কি জয়েন্ট স্পেসিং কি জি জিনিস? স্যার 6 ইঞ্চি আসে। যে আপনার হাতে আপনার যদি এরকম হয়, এটা হচ্ছে আমরা সাইড ভিউ দেখতেছি, আপনার ধরেন মনে করেন এরকম যদি একটা রেলওয়ে লাইন হয়, আপনার আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে কি দেখা যাবে? আমার এই জায়গাগুলোতে কি স্লিপার দেখা যাবে না? এগুলো কি স্লিপার জি স্যার। নাকি? জি স্যার। জি স্যার। আর উপর দিকে কি, মানে এই স্লিপারের উপরে কি থাকবে? রেল। তাহলে রেলের পোর্শনটা দেখা যাবে নাকি? জি স্যার। তাহলে এরকম যদি দুইটা রেল এরকম জোড়া থাকে তাহলে এখানে কি একটা জয়েন্ট থাকবে, তাই না? জয়েন্ট মানে হচ্ছে গ্যাপ, সরি। এই জায়গায় একটা কি জয়েন্টও থাকতে পারে, গ্যাপও থাকতে পারে। আপনার ওয়েল্ডিং করে দিলে, ঠিক আছে, একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপটাকে আমরা অনেক সময় কি করতে পারি, জয়েন্টও বলতে পারি, যে জোড়া লাগাই দিয়ে জয়েন্ট, ঠিক আছে? এখন আপনার আমাদের এই ম্যাথে কি বলা হয়েছে যে এই জয়েন্ট স্পেসিং যদি 0.15 মিটার হয়, অর্থাৎ আপনার এই একটা রেল বসলো, তারপর 0.15 মিটার গ্যাপ দিয়ে আরেকটা রেল, তারপর আরেকটা রেল, এরপরে কি এভাবে এভাবে বসাইতে বসাইতে থাকলে কি রেল লাগবে না? অনেকগুলো। কয়টা রেল লাগবে বলুন তো? 1 কিলোমিটার যাওয়ার জন্য 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার ডিভাইড বাই কত? 15 মিটার না? এতগুলা রেল লাগবে না? জি স্যার। এখন এখানে একটু চিন্তা করার বিষয় হচ্ছে যে আমি হচ্ছে গ্যাপটা কনসিডার করলাম কিনা। কারণ হচ্ছে আপনার এই যে মাঝখানে যে আমার হচ্ছে কি একটা রিজিয়ন আছে, এই রিজিয়নের জায়গাটা কি হয়ে যাচ্ছে, আমার ফাঁকা রাখতে হচ্ছে না? জি স্যার। তাহলে আমি রেলটা, একটা রেলের জন্য জায়গা কত দূর লাগতেছে? এটার সেন্ট্রাল লাইন থেকে সেন্ট্রাল লাইনে, অর্থাৎ 15 প্লাস হচ্ছে এই গ্যাপ না 0.15 না? জি স্যার। তাহলে এই জায়গায় কি 0.15 কি যোগ করে দিতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে কতগুলো আমার ইয়ে লাগতেছে? 1000 ডিভাইড বাই 15.15, তাহলে কি 66টার মতো আমার কি লাগতেছে? রেল। 66টা রেল লাগবে, ঠিক আছে? এখন এক একটা রেলে আমার হচ্ছে কত? একটা রেলে লাগে কয়টা? 22টা স্লিপার, তাই না? স্যার তাহলে 66টাতে কয়টা লাগবে? 22 ইনটু কত? 66 নাকি? জি স্যার। 1452। এখন আমার ডেনসিটি কিসে চাইছে? পার কিলোমিটার। ডেনসিটি কিসে চেয়েছে? পার কিলোমিটার। তাহলে পার কিলোমিটার যদি বের করতে চাই, এই 1452টা এটা কি কয় কিলোমিটার লাগবে? এত এটা 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 কতগুলো ডিসটেন্স যেন লাগবে?
1 কিলোমিটার, তাহলে তো পার কিলোমিটার এটি হবে না? এটাই হবে স্যার। তাহলে অ্যান্সার আমার কত? 1452। 1452। তাহলে আমার দুইটা অ্যান্সার, একটা অ্যান্সার হচ্ছে কি 22 আর একটা অ্যান্সার হচ্ছে কি 1452। বোঝা গেছে? ছোট ম্যাথ, ডেফিনেটলি এটা পরীক্ষায় থাকবে, ঠিক আছে? সো স্যার সবাই এটা করার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন। পয়েন্টের স্পেসিংটা ধরতে হবে না স্যার? হুম, স্যার এই মিটারের সাথে জয়েন্টের স্পেসিং 0.15 মিটার, এটা প্লাস করে ডিভাইডেড করতে হবে না স্যার? তাই তো করেছি, 15 সাথে এটাই 0.15 করবো। প্লাস করে তো ডিভাইড করতে। দেখেন আপনি ক্যালকুলেটর চাপেন। এখানে 66 পর যে ভগ্নাংশগুলো আছে ওগুলা ক্যালকুলেট করবো না স্যার? ভগ্নাংশ রেলের সংখ্যা তো আর আপনার হচ্ছে দশমিক হতে পারে। আড়াইটা স্লিপার লাগাতে পারবেন? না স্যার, এখানে যে এরকম হবে না ভাই স্যার। তারপরে যে 8 on 6 যেমন 67-এর কাছাকাছি চলে আসছে এইভাবে। না না না, ওটা শুধু 15 দিয়ে ভাগ করলে হইতো, কিন্তু আপনার গ্যাপটা তো হিসাব করতে হবে, এই জন্য তো গ্যাপটা দিয়ে দিয়েছে। যদি 8 হইতো 66.87, তাহলে আমরা কয়টা ধরতাম? 67টা ধরতাম। জি স্যার। বুঝতে পারছেন? কিন্তু আপনার হইতেছে কি 66.00 আসছে, ওই যে 15.15 তে কি করতে হয়েছে? ডিভাইড করতে হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা যে কাজটা করেছি যে আমরা ধরেছি যে স্পেসিংটা হচ্ছে কি ইউনিফর্ম, মানে একটার পর আরেকটা যে থাকবে সেই স্পেসিংটা কি হবে? ইউনিফর্ম হবে। কিন্তু সবসময় স্পেসিং ইউনিফর্ম হয় না। যে স্পেসিং আপনার হইতেছে কি হয়, যে যে জায়গায় কি থাকে, আমাদের জয়েন্ট থাকে, ওই জায়গার স্পেসিংটা একটু কি হয়? কম থাকে, বা গ্যাপটা কম থাকে। এখানে ডিসটেন্সটা কি থাকে? একটা একটার মধ্যে ডিসটেন্স কম থাকে রিলেটিভ টু দ্য আদার সিচুয়েশন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসি ব্যালাস্ট। এটাও থিওরিটিক্যাল, ঠিক আছে? দেখি একটু সবাই পড়েন ব্যালাস্ট। দেখেন ব্যালাস্টে হচ্ছে কি, তাহলে ব্যালাস্টে কোথায় ইউজ হয়? আমাদের স্লিপারের নিচে। So it provides a hard and level bed for the sleepers, holds the sleepers in the place during the passage of trains. ঠিক আছে, আপনার হাতে রেলটাকে ধরে রাখতে হবে, তাই না? রেলটাকে ধরে রাখলে সেই রেলের উপরে আমার ট্রেনটা কি হয়ে থাকবে? প্রপারলি এরকম ওর উপরে দাঁড়ায় থাকতে পারবে, এবং ট্রান্সফার্স এন্ড ডিস্ট্রিবিউট লোডস ফ্রম স্লিপার্স টু লার্জার এরিয়া, provides effective drainage and keeps sleeper dry, prevent vegetation growth. তাহলে এটা হচ্ছে কি আমাদের যে ব্যালাস্ট হিসেবে যদি আমি স্টোনের এরকম কয়েল ইউজ করি, ডেফিনেটলি এদের মধ্যে কি থাকবে? পোরোসিটি থাকবে না? পোরোসিটি থাকবে। পোরোসিটি হলে কি হয়ে যাবে? ড্রেনেজ কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। অর্থাৎ পানি যদি আসে এরকম পাথরের খোয়ার মধ্যে, পানিটা কি হয়ে যাবে? সহজে কি হয়ে যাবে? বের হয়ে যাবে না? জি স্যার। সহজেই বের হয়ে যাবে। তাহলে সহজে বের হয়ে গেলে তাহলে আমার ওর মধ্যে কি পানিটা জমে থাকবে না, ঠিক আছে? তো ড্রেনেজ এবং তাড়াতাড়ি বের হয়ে গেলে স্লিপারটা কি থাকবে? ড্রাই থাকবে। এবং অলসো প্রিভেন্ট ভেজিটেশন গ্রোথ, অর্থাৎ এখানে যদি কোনো সয়েল জিনিস না থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এর ভিতরে যে শাক হয়ে যাওয়ার বা শাকসবজির গাছ হয়ে যায় বা অন্যান্য মানে আগাছা হয়ে যাওয়ার যে ব্যাপার স্যাপার, ঠিক আছে, এই জিনিসটা হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা কথা আছে, প্রিভেন্ট ওয়াটার ফ্রম পার্কুলেটিং। পার্কুলেটিং এর নাম শুনছেন আপনারা? ক্যাপিলারি রাইজ, তরলের কৈশিকতা। এরকম সরু নল যদি থাকে পানির মধ্যে, একটা পানির গ্লাসে যদি ঢোকানো হয় তাহলে পানিটা কি হয়ে যায়?
এটার ঠিক এটা উঠেছে। পৃষ্ঠ টানের কারণে কি হয়ে যায়, একটু উপরে উঠে যায়। এটা ইয়ে করতে হবে কি, এখন ধরে মনে করেন ডাব খাওয়ার যে পাইপ আছে, পাইপ দিয়ে যদি দিয়ে দেন তাহলে হবে? জি না স্যার, তো হ্যাঁ, হতেও তাহলে পারে এই স্যার। পাইপটা কি হতে হবে, না সরু হইতে হবে, ঠিক আছে? এই পাইপটা কি হতে হবে, সরু হইতে হবে, সরি পাই। ঠিক আছে? ডায়ামিটারটা মিলিমিটারের কাছাকাছি হতে হবে, ঠিক আছে? তো আপনার হচ্ছে তখন হচ্ছে কি যে সার্কুলেশন হয়। এখন হচ্ছে যদি স্টোন থাকে ওর মধ্যে গ্যাপটা বেশি থাকবে, যেমন হচ্ছে মাটি থাকলে যেরকম গ্যাপ থাকবে, স্টোনে তার চেয়ে গ্যাপটা কি হবে, বেশি হবে। এই জন্য ক্যাপিলারি রাইজ হবে না, প্রিভেন্টস ওয়াটার ফ্রম পার্কুলেটিং। ক্যাপিলারাইজের জন্য যে পানি নিচে থেকে কিছুটা উপরে উঠে চলে আসে, এবং প্রোভাইড ট্র্যাক স্টেবিলিটি। এখন আমি যদি ব্যালান্স ডিজাইন করতে চাই, ব্যালান্সের জন্য কি ডিজাইন করতে হবে, এর থিকনেসটা কতটুকু, এর ডেপথ কতটুকু বা থিকনেস, আর এটা হচ্ছে কি এটা কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো। ব্যালাস্টের যদি আমরা ডিজায়ারেবল কোয়ালিটির কথা চিন্তা করি, কি কি কোয়ালিটি থাকা দরকার, যেটার বিয়ারিং ক্যাপাসিটি এবং ক্রাশিং ভ্যালু ভালো থাকতে হবে। ক্রাশিং ভ্যালু মানে হচ্ছে ধরেন মনে করেন আপনি একটা মোল্ডের মধ্যে এরকম স্টোন নিলেন, তার উপর থেকে এরকম পিস্টন দিয়ে, আমি জানি না কেউ টেস্ট করছেন কিনা এখন পর্যন্ত, পিস্টন দিয়ে কি করলেন, এরকম চাপ দিলেন, তাহলে কি হবে, এই 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 স্টোন গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, একটা পর্যায়ে লোড বাড়াতে থাকলে কি হয়ে যাবে, ক্রাশিং হয়ে থাকবে না? ধরেন মনে করেন ফর এক্সাম্পল আপনার ঘাড়ে একটা বস্তা দিলেন, 50 কেজির বস্তা, ঠিক আছে, ঘাড়ে নিয়ে থাকলেন, 50 কেজির উপরে আরেকটা 50 কেজির বস্তা দিলেন, 100 কেজি, কি অবস্থাটা হবে? চাপা পড়বে স্যার। তারপরে তার উপরে আরো 50 কেজি দিলে কি হবে, তার উপরে আরো 50 কেজি দিলে কি হবে, এরকম করে 1 টন দিয়ে দিলাম আপনার উপরে, তাহলে আপনার অবস্থাটা কি হবে বলেন? শরীরের মধ্যে কিছু থাকবে না, রক্ত সবকিছু বেরোয় যায় পানিটা বডি থেকে, এরপর একটা পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে, এর ভিতরে হাড্ডি গুড্ডি যা ছিল ওইগুলো কি হয়ে যাবে, ভেঙে যাবে না? ভেঙে যাবে। তো এরকম এই মোল্ডের মধ্যে আপনার হতেছে এই অ্যাগ্রিগেট রেখে এরকম পিস্টন দিয়ে, এরকম আমাদের মেশিন আছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এগুলো দিয়ে হচ্ছে কি করা, চাপ দিয়ে আমরা হচ্ছে লোড বের করি, এটা ক্রাশ কত স্ট্রেংথে আছে ক্রাশ হয়ে যায়। তো এটাকে ক্রাশিং ভ্যালু বলে। আপনারা যখন C354 ল্যাব করবেন তখন দেখবেন ক্রাশিং ভ্যালু কিভাবে ডিটারমাইন করতে হয়। তো এরপরে হচ্ছে কি থাকতে হবে, এরপরে ধরো 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 হাবিব ভাই বুঝে বুঝে যে আসছিল। আচ্ছা, এরপরে এটা কি হতে হবে যে গুড ড্রেনেজ প্রপার্টি থাকতে হবে। যদি আমি ব্যালাস্টের কথা চিন্তা করি, যে এর একটা একটা ইয়ের মধ্যে আমার হচ্ছে গ্যাপ থাকার কারণে এর বিরুদ্ধে এটা কি পাস করে যাবে, ঠিক আছে, এর বিরুদ্ধে কি হয়ে যাবে, পাস করে যাবে এই ড্রেনেজ প্রপার্টি, কিন্তু নিজের ভিতরে ছিদ্র থাকতে হবে কি কম, ঠিক আছে, পোরোসিটি কম থাকতে হবে। আর হচ্ছে অ্যাব্রেশন হচ্ছে কি, যে আপনার হচ্ছে যখন স্লিপারের থেকে লোডটা যখন ব্যালাস্টে আসবে তখন কি, যে আপনার হতেছে একটা সাথে কি হবে, একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের কি ঘষা খাবে না, একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের কি হবে, ঘষা খাবে। হ্যাঁ, এটা অ্যাব্রেশন বলে অনেক সময়, ঠিক আছে। তো অ্যাব্রেশনের কারণে কি হয়ে যাবে, ক্ষয় যেন বেশি না হয়, এটাকে রোধ করার মতো কি থাকতে হবে, ওর ক্যাপাসিটিতে থাকতে হবে। মানে আপনি ধরেন মনে করেন ইভেন আমাদের যে রাস্তা, নর্মাল রাস্তা যে আমরা কনস্ট্রাকশন করি, ঠিক আছে, নর্মাল রাস্তা কনস্ট্রাকশন করার সময় আমাদের নিচে প্রথমে আমরা কি দেই, স্যার নিচে তো স্যার আমরা স্যার ব্রিক চিপ দেই।
ব্রিক চিপস এরপরে আমরা কি করি একটু বালি দেই, বালি মিক্স যখন আমরা রোলারটা চাপাই তখন কি হয়ে যায়, এটা কম্প্যাক্ট হয়ে যায় না? জি স্যার, কম্প্যাক্ট হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইন্টারলকিং। ইন্টারলকিং কি আপনার হচ্ছে এই পার্টি ইয়েগুলো ব্রিকের যে চিপস গুলো থাকে এগুলো বিভিন্ন সাইজে বড় ছোট মিশানো থাকে না, একটা ভিতর ঢুকে পড়ে, একটা একটার ভিতরে ঢুকে পড়ে, এবং হচ্ছে কি এটা সহজে বের হয় না, কারণ হচ্ছে কি এতে ইন্টারনাল একটা কি থাকে, ফ্রিকশন থাকে। এখন ধরেন মনে করেন আপনার স্লিপারের নিচে সব মার্বেল দিয়ে দিলেন, তাহলে কি অবস্থাটা হবে লোড করলে? মার্বেল দিয়ে দিলে তাহলে ফ্রিকশন কাজ করবে না, তাহলে তো স্যার হ্যাঁ সব ফ্রিকশন কাজ করবে না, এবং এটা কি সব নিচে থেকে বের হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ফ্রিকশন একটা লেভেলে থাকতে হবে, প্লাস হচ্ছে এটা যেন ক্ষয় না হয়ে যায় এই জিনিসটাও থাকতে হবে। ঠিক আছে, অ্যাব্রেশন এবং অ্যাট্রিশন। আর এটা হচ্ছে কি ওয়েদার রেজিস্ট্যান্স। আপনার ওয়েদার রেজিস্ট্যান্স বলতে কি, যে আপনার আমাদের যে এনভায়রনমেন্টে কখনো বৃষ্টি হয়, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো শীত, ঠিক আছে, কখনো অনাবৃষ্টি, বহু মানে অতিবৃষ্টি, এই প্রকৃতির যে বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকে এটাতে যেন কি না হয়ে যায়, এটা ক্ষয়প্রাপ্ত না হয়ে যায়, এনভায়রনমেন্টাল লোডে যেন কি না হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত নাই হয়ে যায়। প্লাস হচ্ছে কি লো লাইফ সাইকেল কস্ট, অর্থাৎ আমি যদি এটাকে কালেক্ট করা, মুভ করানো, ঠিক আছে, প্লাস হচ্ছে এটাকে লে করা বা অন্যান্য সবকিছু হ্যান্ডলিং করা, সবকিছু মিলে এই টোটাল লাইফ টাইমে যেন কস্ট কি হয় আমার কম হয়। ব্যালাস্টের জন্য আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করি? স্টোন, গ্রাভেল, কোর্স স্যান্ড, ঝামা ব্রিক, এবং হচ্ছে কি সিলেক্টেড আর্থ। আগের যে ট্রেনের যে ব্যাপার স্যাপার ছিল ওর মধ্যে মাটি কি হয়েছে শক্ত করা হইতো। ঠিক আছে, হ্যাঁ বলেন। বলছিলাম স্যার, মানে ব্লাস্টের জন্য স্যার যে স্টোন চিপসটা ব্যবহার করা হয়, এটা সাইজ কেমন হয় স্যার? সাইজ এগুলা ধরেন মনে করেন আপনার তো আমাদের ইয়ের যে স্টোন গুলা থাকে, যেমন 3-4 ইঞ্চি, আমরা যে বাসা বাড়িতে যে কনস্ট্রাকশন করি 3-4 ইঞ্চি ডাউন থাকে, আর এগুলা হচ্ছে দেখা যায় যে আমাদের হচ্ছে এর চেয়ে বড় সাইজ। ঠিক আছে, ডেফিনেটলি দেখবেন যে 1-1.5 ইঞ্চির উপরে থাকে, কারণ স্যার 100 থেকে 150 mm ভিতর হয় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মিলিমিটারে বলেন আর কি, মিলিমিটারে বলে বিভিন্ন সাইজের হতে পারে। ইভেন আপনার ওই জায়গায় তো আপনার ওইভাবে ব্যালাস্টের মধ্যে আপনার ডেফিনেটলি অনেক বড় সাইজ ইউজ করা হয় না, যে 4-5 ইঞ্চি এরকম সাইজের না। ঠিক আছে, আমাদের দেখা যায় যে আপনার ওই যে জায়গায় থেকে সংগ্রহ করে ওখানে মিক্সচার থাকে, বড় সাইজ থেকে ছোট সাইজ থেকে বিভিন্ন গ্রেডেশনে থাকে আর কি, কারণ বিভিন্ন সাইজে থাকলে একটা আরেকটার মধ্যে কি ঢুকে যায় এবং ইন্টারলকিংটা ভালো হয়। আর সবগুলা ইউনিফর্ম সাইজ হলে তখন আবার কি হবে না, ইন্টারলকিং ভালো হবে না। তো আমরা স্টোনটা কি হয় এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। ঠিক আছে, থিওরিটিক্যাল ব্রোকেন স্টোন ইউজ করা হয়, তারপর হচ্ছে গ্রাভেল বা শিঙ্গেলস ইউজ করা হয় পাথরের। ঠিক আছে, যেটা হচ্ছে স্টোন হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে, ভাঙার পরে স্টোনটা তৈরি হয় বড়। এরপর হচ্ছে কি কোর্স স্যান্ড, আপনার হচ্ছে মোটা বালু যেটা। ঠিক আছে, মোটা বালু অনেক সময় এগুলো এখন ইউজ হয় না আসলে, মোটা বালু বা আপনার হচ্ছে ইভেন ব্রিক ব্যাট যেটা ঝামা ব্রিক, এগুলো আগে একসময় ইউজ হইতো, কিন্তু এগুলা হচ্ছে মাটির তৈরি, তো মানে মাটি থেকে তৈরি হয়, তো এটা সহজে ভেঙে যায় মানে লোড আসলে ট্রেনের, এবং ক্ষয়প্রাপ্ত হয়ে ধুলার মতো হয়ে যায়। তো এই জন্য এগুলা এখন খোয়া বা এগুলা এখন খুব কম ইউজ করা হয়। ঠিক আছে, যদি কোথাও যে হ্যাঁ আমার স্টোন দিলে সমস্যা, ওই জায়গায় আমি ইউজ করতে পারি, আদারওয়াইজ স্টোন ইজ বেটার। এরপর হচ্ছে কি আমরা সিলেক্টেড আর্থ বলতে যে মাটি যেটা হচ্ছে আমাদের যে বিয়ারিং ক্যাপাসিটিটা দরকার ওটাকে কম্প্যাক্ট করে ওই বিয়ারিং ক্যাপাসিটি এনে ওর উপরে স্লিপার বসে আমরা কি করতে পারি, রেল চালাতে পারি। এখন এখানে একটা ছোট একটা ক্যালকুলেশন আছে, যে ডেপথ অফ ব্যালাস্ট কোশ্চেন আমরা হচ্ছে ডেপথ অফ ব্যালাস্ট কোশ্চেন পানি দিন।
ডেপথ অফ ব্যালাস্ট পোর্শন, যে আমার হইতেছে আপনার এখানে দেখা যাচ্ছে সাইড ভিউ যে এটা একটা স্লিপার, এটা একটা স্লিপার, এর উপরে হচ্ছে রেল থাকবে। তো আমার হচ্ছে এই যখন ট্রেনের যে লোডটা আসবে সেই লোডটা কি এই চতুর্দিকে স্লিপার থেকে, আমি যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে দুইটা রেল, এর নিচে এই স্লিপার গুলা কি নিচে, অর্থাৎ উপরে ট্রেন থেকে যখন লোডটা আসবে এই স্লিপার গুলা কি লোডটা চতুর্দিকে কি করবে, ছড়াই দিবে। এখন এই আরেকটা স্লিপার পর্যন্ত আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমার লোড ট্রান্সফার হয়, তাহলে খেয়াল করেন আপনি এই স্লিপার স্পেসিং যদি এস হয় তাহলে এস মাইনাস ডাব্লিউ কি হবে, এই ডিসটেন্সটা, নাকি ডাব্লিউ হচ্ছে কি উইডথ অফ স্লিপার। এখন আমার যদি এই ট্রান্সফার লোডটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি খাড়া, 90 ডিগ্রি নাকি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি হবে না, 45 ডিগ্রি হবে তাই না। 45 ডিগ্রি যদি হয় তাহলে দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয় সেক্ষেত্রে বাহু দুটো কি হয়, জানেন না, সমদ্বিবাহু ত্রিভুজে আপনার হচ্ছে দুইটা অ্যাঙ্গেল কি হয়, সমান হয় না, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও যদি থিটা হয় এটাও থিটা হয়, তাহলে এই দুটো বাহু কি হয় ত্রিভুজের সমান হয়, এটা খেয়াল করে দেখেন। তাহলে আপনার এটাও 45 ডিগ্রি, এটাও 40, আপনার সেট স্কয়ার ইউজ করছেন না, সেট স্কয়ার এই জ্যামিতি বক্সে সেট স্কয়ার থাকে না, জি স্যার, সেট স্কয়ার একটার মধ্যে কি থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, এটা 90, দেখবেন যে এই দুটো কি, এই দুটো সমান, এই দুটো জানি ওয়াশরুম মনে হয়, আপনার এই দুইটা যখন সমান হয় তখন এই দুইটার লেন্থও কি হয়, সমান হয়। তাহলে আমার এটাকে যদি মিডলের কথা চিন্তা করি তাহলে এই অর্ধেকটা কত হবে আপনার, এটু এস মাইনাস ডাব্লিউ ডিভাইড বাই কত 2 হবে না, এই পুরাটুকু যদি আমার কি হয় এস মাইনাস ডাব্লিউ হয় তাহলে এর অর্ধেক কি হবে, এস মাইনাস ডাব্লিউ বাই 2। দেখেন এইটুকু যা, এই বেসটা আমার হচ্ছে কি, এই বেসটা যতটুকু, এই বেসটাই তো এটা তাই না, তাহলে আমার এই ভার্টিক্যালটা কি সমান হবে না, ভার্টিক্যালটা সমান হবে কিনা এস মাইনাস ডাব্লিউ ডিভাইড বাই 2 হবে না। জি স্যার, এটা কিন্তু তখন বলতেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজে দুটো অ্যাঙ্গেল যদি কি হয় সমান হয়, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে স্যার এই যে এস মাইনাস ডাব্লিউ এটা যদি একটু বলতেন স্যার। এটা এস হচ্ছে আপনার একটা স্লিপার থেকে আরেকটা স্লিপারের দূরত্ব, এটা যে দূরত্ব হবে আর কি, যে আমরা একটা ম্যাথ শিখলাম না, ডেনসিটি থেকে দূরত্ব বের করা যাবে না, স্পেসিফিক। হ্যাঁ এই যে আপনার হচ্ছে রেল যদি এরকম হয় এর মধ্যে যদি আপনার স্লিপার এরকম বসান তাহলে এই স্লিপার একটার উপর এই যে একটা থেকে আরেকটা দূরত্ব যেটা এটা হচ্ছে এস, আর এই স্লিপার গুলার উইডথ যেটা এটা হচ্ছে ডাব্লিউ। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। মানে আপনি যদি 3D চিন্তা করেন এইভাবে আর কি, এর উপরে রেল আছে আর কি, এখান থেকে তো আসলে বোঝা যাচ্ছে না, আমি অবশ্য এত ভালো 3D আঁকতে পারি না। মনে করেন এই সিস্টেম আর কি, এটা রেল, তো রেলটা এদিকে তো থাকবে, রেলটা থাকবে এদিকে তাই না, স্লিপার যদি এদিকে হয় রেলটা কোন দিকে থাকবে, এদিকে থাকবে না লম্বা, জি স্যার, রেলটা এইভাবে লম্বা হবে আর কি। ওকে ওটা আপনারা বুঝে গেছেন, আর আমার আঁকার দরকার নেই মনে হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারলে হবে। তো এই স্লিপারটা আপনার হচ্ছে একটা স্লিপার থেকে আরেকটা স্লিপারের দূরত্ব বের করার জন্য এটা এস আমরা বলতেছি, আর এটা ডাব্লিউ যদি হয় তাহলে এস মাইনাস ডাব্লিউ, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে কি এস মাইনাস ডাব্লিউ ডিভাইড বাই 2 হচ্ছে কি ডেপথ, এটা ডেপথ না স্যার? এটুকু ডেপথ, হ্যাঁ বলেন স্যার যেহেতু স্যার স্লিপার স্যার দুইটা আছে স্যার, সেহেতু স্যার এস মাইনাস 2 ডাব্লিউ হয়তো না স্যার?
না না না, খেয়াল করেন না, আপনি সেন্টার টু সেন্টার নিতে হবে না, স্লিপারের মাঝখান থেকে জি নেবেন স্যার। না, তাহলে স্লিপারের মাঝখান আচ্ছা থেকে আচ্ছা নিলে, কারণ হচ্ছে এই স্লিপারের লোডটা আপনার যেভাবে ট্রান্সফার হবে এইভাবে না, পুরো স্লিপারের লোডটাই তো নিচে যাবে, তাহলে এইটুকু তো জোন ধরতে হবে তাই না, এটারও এইভাবে ধরতে হবে, তাহলে আপনার হচ্ছে কি জি এই দূরত্বটা আসলে কি হবে এখানে দুইটা মাঝখানে, হাফ কারণ হাফ আমরা একটা ডাবল স্লিপ, কারণ আমরা হাফ হাফ স্লিপারের করে স্পেসিং নিলে যেটা হ্যাঁ বলি, একটা একটা ডাবল হয়। স্লিপারের স্পেসিং যেটা বলি সেটা হচ্ছে একটা স্লিপারের কেন্দ্র থেকে আরেকটা স্লিপারের কেন্দ্র, না স্যার আমি এটাকে আমরা, হ্যাঁ বলেন, জি স্যার স্যার যদি আমি মনে এইটা করছিলাম হইতো, স্যার মানে মানে একটা স্লিপার থেকে একটা স্লিপার এই হ্যাঁ হ্যাঁ ইনার মাথা সাইড থেকে থেকে মাথা, ইনার এটা সাইড। হইলে এরকম চিন্তা করে থাকলে তখন কি হতো, এটা হইতো S-2W হইতো, মানে এরকম যদি চিন্তা করতেন তখন S- কি হতো, 2W হতো না, আচ্ছা কিন্তু আমরা এই স্লিপারে তখন দূরত্ব কিভাবে হিসাব করবো, জি এটা স্যার। তো ধরবেন না নিশ্চয়ই তাই না, এই জন্য হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র, বুঝতে পারছেন, সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার। জি স্যার ওকে স্যার। আপনাদের এই এক্সাম্পল দুইটা বাসায় করে আসবেন, ঠিক আছে, এই একই ওকে এক্সাম্পল, ঠিক আছে, এরপরে এই ডেপথ অফ ব্যালাস্টেড পোর্শনের পরে এই এক্সাম্পল দুটো বাসায় করবেন, এটা খুবই সিম্পল এক্সাম্পল, না পারলে আমাকে গ্রুপে মেসেজ করবেন, ঠিক আছে। এরপরে স্যার আসি এখানে স্যার যে, সেন্টিমিটার থেকে স্যার কি মিটারে, হ্যাঁ সেন্টিমিটার থেকে বলেন, স্যার কি মিটারে কনভার্ট করে নিতে হবে? তখন স্যার এটার সেন্টিমিটার দেওয়া ক্ষেত্রে আছে কোনো স্যার। এম্পিরিক্যাল কোনো ফর্মুলা নাই, যে এটার ক্ষেত্রে কোনো ফর্মুলা এখনো দেয়া নেই, যদি আপনার হচ্ছে রেলের ডেনসিটি বের করতে হয় তখন আপনি দেখবেন যে আপনার আহ, একক কিসে আছে, ঠিক আছে, ওটার ক্ষেত্রে মিটারে নিয়ে নিতে হবে, যেমন এখানে স্পেসিং অলরেডি বলে দেয়া আছে, আমাকে কি স্পেসিং বলে দেয়া আছে, উইডথ বলে দেয়া আছে, এটার ক্ষেত্রে তেমন কোনো সেন্টিমিটার। ম্যাথ নাই। এখন এই ম্যাথের সাথে যদি আমি ওই যে আগের ম্যাথটাকে রিলেট করি, ঠিক আছে, এই ম্যাথের সাথে এই যে আগের যে ম্যাথটা করলাম ওর স্লিপারের স্পেসিং বের করা, এটা করলাম না, এই যে স্লিপারের ডেনসিটি থেকে স্লিপারের জি স্পেসিং স্যার। বের করা যাবে না, ইউনিফর্ম স্পেসিং যদি দেই, তো তখন আপনার এই দুইটা ম্যাথ জোড়ার লেগে একটু 2 লাইন বেশি হবে, ঠিক আছে, কিন্তু এটা একবারে ডাল ভাত ম্যাথ, এক লাইনের ম্যাথ। আল্লাহ, আচ্ছা, এরপর ফরমেশন নিয়ে বললাম, এরপরে আসি এমব্যাংকমেন্ট। এমব্যাংকমেন্ট হচ্ছে যে আপনার আমাদের যে ইয়ে হয় রেলের, যে নর্মালি যদি আমি চিন্তা করি, এরকমই তো থাকে তাই না, ক্রস সেকশন, ঠিক আছে। এখন আপনার এই যে যে মাটিটা থাকে এর উপরে যদি এখানে ব্যালাস থাকে, তাহলে এই মাটিটা একটা কি থাকে, তার একটা স্লোপ থাকে না, অনেক সময় এটা একটু বেশি করে দেওয়া হয় যাতে স্টোন গুলো না পড়ে যায়, তাহলে এইটা একটা কি বাঁধের মতো কাজ করে না, এমব্যাংকমেন্টের মতো কাজ করে না? জি স্যার। কাজ করে কিনা? জি স্যার। হুম, তো এমব্যাংকমেন্টের মতো কাজ করে। তো এমব্যাংকমেন্ট জিওমেট্রি, এটার যে হাইট হবে, এটার যে উইডথ হবে, ঠিক আছে, এগুলো ডিপেন্ড করবে কিসের উপরে, আপনার আহ এটা মাটির কন্ডিশন কি, তারপরে হচ্ছে এখানকার বন্যা হলে পানি কতটুকু লেভেলে আসে, তারপরে হচ্ছে আপনার যে ট্রেনের লাইনটা যাচ্ছে সেই লাইনটা কিভাবে যাচ্ছে, ঠিক আছে, এটার কোনো আঁকা বাঁকা ব্যাপার স্যাপার আছে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার, ঠিক আছে, কয়টা লাইন যাবে, 2টা লাইন হলে যে উইডথ হবে, বেশি লাইন হলে কি তার চেয়ে উইডথ আরো কি আসবে, বেশি হবে, এখানে একটা লাইনের আছে, আমার যদি এখন লাইন বেশি নিতে হয়, ঠিক আছে, বা আপনি যদি মিক্স গেজ করি, তাহলে সেক্ষেত্রে আমার কি লাগবে, উইডথটা আরো বেশি লাগবে, তো উইডথ হাইট সাইজ তো সবগুলো ডিপেন্ড করবে কি এই স্টেক হোল্ডার যেগুলো আছে সবগুলা মিলায় একটা কম্বাইন্ড এফেক্ট। এখন আমি এমব্যাংকমেন্টের ফেইলিয়ারের কথা যদি চিন্তা করি, কি কি কারণে ফেল হতে পারে, মাটি ধসে যেতে পারে, ফিল গ্রাউন্ড মেটেরিয়াল ফেল কন্ট্রোল, হতে পারে, হ্যাঁ, গ্রাউন্ড কন্ট্রোল। ও গ্রাউন্ড কন্ট্রোল, কন্ট্রোল বুঝেন কি না? জি স্যার। কন্ট্রোল ম্যাপ আঁকেন নাই সার্ভেইং এ? এখন ধরেন মনে করেন আমি গ্রাউন্ড কন্ট্রোল বলতে এরকম বোঝাচ্ছি,
মানে এই রিজিয়নে কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল মানে একই হাইটের যে লাইনগুলা থাকে। এখন ধরেন এটা হচ্ছে যদি কন্ট্রোল ম্যাপ দেখে যদি বুঝতে চান, ধরুন মনে করেন এটা 10, এটার এলিভেশন হচ্ছে 20, ঠিক আছে, এটা মনে করেন হচ্ছে 30, তাহলে এটা কেমন ফরমেশন? এই জায়গাটা কি হচ্ছে, একটা পুকুরের মতন জি স্যার, নিচে স্পিড নিচু একটা আছে, কি সাইডে কি উঁচু না? জি তো স্যার। আপনার হতেছে এই গ্রাউন্ডের উঁচা নিচা কিতে পাবেন আপনি? কন্ট্রোল থেকে পাবেন না, কন্ট্রোল ম্যাপ থেকে পাবেন না? গ্রাউন্ডের উঁচা নিচা বুঝতে হলে কিভাবে পাবেন, কি ম্যাপ থেকে পাবেন? মাটি উঁচা না নিচু? হ্যাঁ, তো এই যে গ্রাউন্ড কন্ট্রোল, বুঝতে পারছেন? এই গ্রাউন্ড কন্ট্রোল উপর বেসিস করে আপনার কি হাইটটা কতটুকু হবে? ক্লিয়ার? জি স্যার। এখন ধরেন মনে করেন যে এলাকায় ট্রেন বানাবেন, এই এলাকায় ট্রেনটা মাটি থেকে এরকম হচ্ছে 5-6 ফিট পর্যন্ত বৃষ্টি হয়, 6 ফিট, সরি মানে বন্যার পানি আসে যখন। এখন আপনি যদি ট্রেন যদি এই মাটি থেকে যদি 4 ফিট উপরে বানান, তাহলে এটা কি বন্যার সময় পানির নিচে থাকবে না রেলওয়ে লাইনটা? তাহলে এটা দেখতে হবে না আমার মাটিটা কিরকম। একইভাবে আপনার সামনে এলাকায় গেলে ওটা পুকুর পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আগের জায়গা থেকে এই জায়গাটা কতটুকু উঁচায় বা নিচু, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, এরকম জানতে হবে, যার জন্য আমাদের কি একটা কন্ট্রোল ম্যাপ লাগবে, ঠিক আছে? এবং হাইয়েস্ট ফ্লাড লেভেল, যে ওই এলাকায় কত ম্যাক্সিমাম আগে কত কি লেভেলের ফ্লাড হয়েছে। ক্লিয়ার? তার মানে স্যার মানে ইজিএল থেকে মানে অ্যাডজাস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমাদের মানে এফজিএল মানে ফিনিশ লেভেল পর্যন্ত একটা লেভেল থাকবে আর কি। হ্যাঁ, সেটা তো একটা লেভেল থাকবেই, ঠিক আছে, সবগুলো হাইট বানাবেন, কিন্তু ওইটা কতটুকু মাটি ভরাট করবেন, কতটুকু ধরেন মনে করেন আমি আপনার একটা রাস্তায় মাটি কাটতে হবে, কতটুকু আপনার কন্ট্রাক্টর দিলাম, আপনি কি করবেন প্রথমে বলেন তো? মনে করেন এই ফাঁকা জায়গায় আমি এরকম একটা মাটি আছে, ঠিক আছে, জি স্যার। মনে করেন এখন আমি বানাবো, রাস্তা হচ্ছে কি এই লেভেলে বানাইতে হবে, এখন আপনার কয় টাকা লাগবে তো চাইলে কিভাবে করবেন বলেন তো? আপনার এটা বাদ দেন, ঠিক আছে, আমার রাস্তা বানাতে হবে কোনটা, এইটা, এখন এটা হচ্ছে কি এক্সিস্টিং গ্রাউন্ড, আপনি আন্দাজে কোটেশন দিবেন টেন্ডার ড্রপ করেন যদি? না প্রথমে স্যার, কি আপনি আমাদের একটা লেভেল হিসাব করে মিটার নিতে হবে দিয়ে আর লেভেল কতটুকু করে মাটি ভরাট করা এটা লাগবে। হাইট কতটুকু, হ্যাঁ হাইট কতটুকু এটা মেজার করতে লেভেলিং হবে না? করতে হবে। হ্যাঁ, লেভেলিং হাইট করে মেজারমেন্ট এরপরে কি করবেন, এই ভলিউম বের করবেন, এরিয়া থেকে কি বের করবেন, ভলিউম বের করবেন, ঠিক আছে? তাহলে যে হাইট গুলা যে আপনি জানবেন সেটা কি ম্যাপ দিয়ে দেখা যায়, কন্ট্রোল ম্যাপ দিয়ে দেখানো যায়। এটা তো হাইট, এটা যদি করেন একটা জাস্ট রোডের মাঝখান দিয়ে, এখন যদি পুরো এলাকার করতে চান ওটা কেমনে করবেন? ওটা আমরা কি দিয়ে করি, কন্ট্রোল দিয়ে করি, ওটা আমরা কি দিয়ে করি, কন্ট্রোল। তখন বুঝি যে হ্যাঁ কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচু। আপনি নেটে গিয়ে সার্চ দেন যে কন্ট্রোল ম্যাপ কি জিনিস, ঠিক আছে, তাইলেই অনেক সময় জায়গায় দেখা পেয়ে যায় যাবেন। স্যার আমাদের রাস্তার ওখানে স্যার উপরে থেকে আমরা টেলারাইট মেশিন দিয়ে ইয়ে করে নেই স্যার, আমরা লেভেল করে অনেক সময় করি আর কি, যে কোন জায়গায় কতটুকু লেভেল ডাউন আছে কতটুকু আছে। এই দেখেন বিভিন্ন এলাকা, এই যে বিভিন্ন এরিয়া কন্ট্রোল, ঠিক আছে, এটা জুম করা যাচ্ছে না, স্যার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই যে বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার না এখন? আপনার কন্ট্রোল ম্যাপ তো আপনারা জানেন নাকি? না জানলে বলেন, আমি বুঝাই দিব। যেমন এই ম্যাপ থেকে যদি আপনি বুঝেন, ঠিক আছে, দেখেন এটা কত 300, আমি তো মাউসে দেখাই এটা, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে 300 না, এটা হচ্ছে 310, মানে এই জায়গাটা একটু নিচু, এর চেয়ে এই জায়গাটা একটু উঁচু উঁচু আছে, বুঝতে পারছেন? এটা 320 মানে কি আরো উঁচা হয়েছে, এই উঁচা হইতে 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 এটা কি আছে, পিকে, পাহাড়ের একটা পিক হয়ে গেছে। এই জায়গায় তাহলে হচ্ছে কি একটু নিচু জায়গা, মানে আপনার পাহাড়ের হচ্ছে মনে করেন পাদদেশ আমরা যদি বলি, ঠিক আছে। আবার এটার লেভেলটা আপনারা দেখেন 310, আবার এই লেভেলে আছে, ঠিক আছে, এই জায়গাটা আবার কি উঁচু হয়ে গেছে, তাহলে এই জায়গা দিয়ে হচ্ছে কি মোটামুটি একই লেভেলে আছে, তাহলে এই সাইডটা একটু উঁচা, এই সাইডটাও কি একটু উঁচা, মানে আপনি পাহাড়ের যদি একটা মানে কন্ট্রোল রাখতে চান কিভাবে রাখবেন? পাহাড় তো সবসময় কি হবে না এরকম সার্কুলার পাহাড় হবে না, ঠিক আছে, ধরেন মনে করেন
যদি খেরের পাল্লা আছে না, খেরের পাল্লা যদি কন্ট্রোল রাখেন, এটা কন্ট্রোল কেমন হবে? এই লেভেলের জন্য কি হবে? এরকম হবে, তাহলে এরকম 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 হবে খেরের পাল্লা, বুঝতে পারছেন? কিন্তু পাহাড় কি হয়? পাহাড় এরকম গিয়ে কোথাও উঁচা নিচে এরকম হয় না? জি স্যার। তাহলে একই হাইটে কোন জায়গা দিয়ে গেছে ওই জায়গাটা আপনার কোথাও কি হবে? এরকম আঁকা বাঁকা এরকম হবে, বুঝতে পারছেন? এটা সেম হাইট, একই এলিভেশনের লাইন। যাক, আমরা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আলোচনা করলাম, কন্ট্রোল। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের এই ইমপ্রুভ স্ট্যাবিলিটি যদি করতে চান, আপনার এমব্যাঙ্কমেন্টের স্ট্যাবিলিটি যদি ইনক্রিজ করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে ইনক্রিজ করা যাবে? বিয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভ করতে হবে, শিয়ার স্ট্রেংথ, ড্রেনেজ। আপনার মনে হয় নয়েজ হচ্ছে? মোফাজ্জল মাইক্রোফোনটা মিউট করো। ঠিক আছে, যে বিয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভ করা, শিয়ার স্ট্রেংথ ইমপ্রুভ করা, ড্রেনেজ ইমপ্রুভ করা, ঠিক আছে, এগুলো ইমপ্রুভ করে আমরা কি করতে পারি? এমব্যাঙ্কমেন্টকে মানে ভালো লেভেলে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা একটু 10-15 মিনিটের একটা ব্রেক দিই, এরপরে ম্যাথ করব কিছু। ঠিক আছে, নাকি আজকে এই পর্যন্ত থাকবে? বেশি প্রেসার হয়ে যাচ্ছে? স্যার এক্সামের সিলেবাস কোন পর্যন্ত থাকবে? যতটুকু পড়াবো অতটুকু সিলেবাস। আর এক্সামের কি স্যার? হ্যালো, ফরম্যাটটা একটু বলবেন, এক্সামের ফরম্যাটটা কেমন হবে? ফরম্যাট হচ্ছে আপনার ধরুন মনে করেন ট্রু ফলস থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, ম্যাথ থাকলে ম্যাথ থাকতে পারে, এই তো। কত মার্কের পরীক্ষাটা হবে? হ্যাঁ স্যার কত মার্কের মধ্যে বা কত সময়ের মধ্যে পরীক্ষা হবে? আপনার কি বলে আমাদের যে নরমালি যে মার্কস ডিস্ট্রিবিউশন, আপনার কি বলে দাঁড়ান আমি লিখতেছি, কোথায় চলে গেল? হ্যাঁ, আমাদের হতেছে অ্যাটেন্ডেন্স কত? অ্যাটেন্ডেন্স 10, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কুইজ হচ্ছে আমাদের কত? 20, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমাদের মিড ওয়ানে কত? 20, মিড 2 হচ্ছে কত? 20 নাকি? তাহলে কত হলো? 70। আর ফাইনাল হচ্ছে কত আমাদের? 30। এখন কুইজ হচ্ছে আপনার কি মাল্টিপল কুইজ হবে, যে একটা কুইজে হয়তো বা 10 মার্ক বা 5 মার্ক করে, ঠিক আছে, 3টা বা 4টা কুইজ নেওয়া হতে পারে বা 2টা, ঠিক আছে। তারপর মিড টার্ম হচ্ছে আমাদের 20 মার্কের কোশ্চেন থাকবে, ঠিক আছে, মিড ওয়ান। এখন 20টা কোশ্চেনের জন্য আপনার 20 মার্কের জন্য 20টা কোশ্চেন থাকতে পারে, একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে, 2টা কোশ্চেন থাকতে পারে। এটা তো না, নয়েজ আসতেছে অনেক। অন্যরা কি নয়েজ পাচ্ছেন না? আমি একাই নয়েজ পাচ্ছি। জি স্যার পাচ্ছি। হ্যাঁ, নয়েজটা করে ফেলুন। সিলেবাস তাহলে কি কোন পর্যন্ত রাখবো বলেন? আরো কিছু ম্যাথ করাবো? স্যার রাখেন এখানে, এই পর্যন্তই থাক তাহলে স্যার। কমাইলে আর ভালো হইতো স্যার, বাড়ান না স্যার। কমাইলে ভালো, সবাই শুধু কমাইতে চায়, সিলেবাস কেউ বাড়াতে চায় না। আজকে এই পর্যন্ত থাক এক্সামের জন্য। আচ্ছা, ম্যাথ যে করাতে চাই, আজকে যে ম্যাথগুলো করানো ওইগুলো রিলেটেড। একজন কিছু বলতে চাচ্ছেন, আমার কথা শোনা যাচ্ছে? বলে একটু দিয়েন, নেটওয়ার্কের কারণে সমস্যা বোঝা যায় না। স্যার হচ্ছে ও হয়তো বলছে হচ্ছে স্যার ক্লাস রেকর্ডিংটা একটু গুগল ক্লাসরুমে স্যার বলতে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আজকেরটা দিয়ে দিব ইমিডিয়েট, ঠিক আছে, আজকেরটা আর্লি দিয়ে দিব। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এটা সিলেবাসে রাখবো না, আমাদের গত ক্লাসের রেকর্ডগুলো একটু দিন। সিলেবাসে রাখবো না, পড়া দিব। আপনাদের আগের রেকর্ডগুলো মনে হয় না লাগবে, এই রেকর্ডিংটা হলেই হবে, কারণ হচ্ছে আগের রেকর্ডিং এ তো কোনো ম্যাথ ছিল না, সো বইয়ের পড়াগুলো মোটামুটি এমনি পারার কথা। আচ্ছা, তারপরে যদি লাগে দিয়ে দিলাম, ঠিক আছে স্যার, দিলে একটু ভালো হয় স্যার। কি আমরা নেক্সট টপিকটা শুরু করব? স্যার আজকে থাক স্যার, আজকে রাখেন স্যার।
আজকে থাক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের মিড টার্ম হচ্ছে নেক্সট উইকে ইনশাআল্লাহ। সিলেবাস হচ্ছে আপনাদের যে শীটগুলো এখন পর্যন্ত পড়ানো হয়েছে, প্রথম লেকচার থেকে কিছু থাকবে না, ওইটা হচ্ছে হিস্ট্রি ছিল, বাদ বাকি রেইল, স্লিপার, ব্যালাস্ট, ঠিক আছে, আর হচ্ছে আপনার এইগুলোর মধ্যে স্পেসিং, এগুলা নিয়ে আপনার হচ্ছে কোশ্চেন থাকবে। কোশ্চেন গুলো ডেফিনেটলি হচ্ছে একবারে হুবহু কপি থাকবে না, ঠিক আছে। আমি হয়তো বা আপনাকে একটা কেস সিনারিও দেবো যে হ্যাঁ আপনার এলাকার পাশ দিয়ে একটা রেল যাচ্ছে, এই সমস্যা হইলো, তাহলে আপনি কি করতে পারেন, ঠিক আছে। তখন হয়তো আমি চিন্তা করবো যে হ্যাঁ আপনি রিয়েলি পড়ছেন কিনা বা বুঝছেন কিনা, দুই একটা কোশ্চেন এরকম থাকতে পারে, আর দুই একটা কোশ্চেন হচ্ছে নর্মাল থাকবে আর কি। কেমন? বেশি হার্ড করেন না, তাহলে আমাদের জন্য হার্ড হয়ে যায়। হার্ড করলে তো হার্ডই হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, ইজি কোশ্চেন থাকবে, ইজি কোশ্চেন থাকবে, টেনশন করেন না, ঠিক আছে। স্যার আপনারা হচ্ছে এইটুকু ঠিক মতো পড়ে, হ্যাঁ বলেন। এটা তো নেক্সট উইকে অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিয়েছেন, বললাম অ্যাটেন্ডেন্স হচ্ছে নিয়ে নিয়েছি, যারা যারা দেয় নাই তাদেরটা তো, কেউ কি দেয় নাই এরকম কেউ আছে? জি স্যার আমারটা দেখেন তো আপনার কারো কি এরকম আছে যে অ্যাটেন্ডেন্স হয় নাই? আমি একটু দেখাতেছি, দাঁড়ান 1 মিনিট